আসসালামু আলাইকুম। এসএসসি 2026-27 বর্ষের প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলাপ আলোচনা করতেছি যে রসায়নের জৈব যৌগ চ্যাপ্টারটি নিয়ে। তো আর এই ধারাবাহিকতায় আজকে আমরা অ্যালকিন প্রস্তুতি শিখব। তো আপনারা যারা এখনো আমাদের এই ধারাবাহিকতার প্রথম যে ভিডিওগুলো আমাদের আপলোড করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে, তো অবশ্যই বেসিক থেকে ক্লাসগুলো কন্টিনিউ করবেন। তাহলে ইনশাল্লাহ এই জৈব যৌগের আদ্যপান্ত যা আছে সব কিছু খুব সুন্দরভাবেই বুঝতে পারবেন। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন এবং শুরু থেকে মানে বেসিক থেকে শুরু করে আমাদের যে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড হচ্ছে সবগুলোই ধারাবাহিকভাবে দেখবেন। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে দেখবেন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের সমস্যাগুলোরও সমাধান নিয়ে আমরা লাইভ সেশনে যুক্ত হয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ। আমরা আজকে যেটা শিখবো হচ্ছে অ্যালকিন প্রস্তুতি। কি শিখবো? অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন প্রস্তুতি। এই অ্যালকিন প্রস্তুতিটা আমরা কিভাবে করতে পারি এই জিনিসটা আমরা সুন্দর করে শিখব। আচ্ছা, আপনাদের পাঠ্য বইয়ে যেটা দুইটা অ্যালকিন প্রস্তুতির কথা বলা আছে আপনাদের পাঠ্য বইয়ে, একটা বলা আছে হচ্ছে, আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা সেটা করতে পারবো হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকিন। অ্যালকাইন থেকে অ্যালকিন আমরা প্রস্তুত করতে পারবো। অ্যালকাইন থেকে অ্যালকাইন, এখান থেকে 1 মোল হাইড্রোজেন যোগ করব। তোমাদের বইয়ে যে ইনফরমেশনগুলো বলা আছে সেটা হচ্ছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা পেয়ে যাব কি? অ্যালকিন। এখন এই ব্যাপারটা একটু বোঝা দরকার। আমরা অ্যালকাইনের সাথে যে 1 মোল হাইড্রোজেন যুক্ত করে আমরা অ্যালকিন বা অ্যালকিন কিভাবে পাই? অ্যালকিন কিভাবে পাই খেয়াল করুন যে একটি মানে ক্লোরিন এবং এই ক্লোরিন এটা একটা সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ। তো এই জায়গার মধ্যে দুইটি ইলেকট্রন থাকে, একটা এই প্রথম ক্লোরিনের জন্য এই ইলেকট্রন, আর একটি ইলেকট্রন হচ্ছে দ্বিতীয় ক্লোরিনের জন্য। একইভাবে হাইড্রোজেন এবং ক্লোরিন এখানেও দুইটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন হাইড্রোজেনের জন্য আর একটি ইলেকট্রন ক্লোরিনের জন্য। এখন যদি বলি কার্বন এবং হাইড্রোজেন এখানেও দুইটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন হচ্ছে কার্বনের জন্য আর একটি ইলেকট্রন কার জন্য? হাইড্রোজেনের জন্য। তো বিষয়টা আমরা যখন এই বন্ধনকে ভাঙবো বা এরকম যখন দ্বিবন্ধন দেওয়া থাকবে কার্বন কার্বন, এই একটা বন্ধনকে যখন ভাঙবো তাহলে এই বন্ধনকে ভাঙা মানে কি? দুইটি ইলেকট্রন, একটা বন্ধনের মধ্যে দুইটি ইলেকট্রন থাকে, সেই দুইটি ইলেকট্রনকে এখান থেকে উদ্ধার করলাম, দুইটি ইলেকট্রনকে আমি ভেঙে ফেললাম। তাহলে এখন এই দুইটি ইলেকট্রনকে যে ভাঙলাম এর জন্য দেখেন এই হাইড্রোজেনের মধ্যে কি থাকে? দুইটি ইলেকট্রন থাকে। তাহলে সেই হাইড্রোজেন দুইটি মানে একযোজী পরমাণুগুলো যখন তারা বন্ধন তৈরি করবে এরকম দুইটি করে ইলেকট্রন নিয়ে, যেমন একযোজী পরমাণু ক্লোরিন 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 কি করতেছে? দুইটি ইলেকট্রন নিয়ে একটা সমযোজী বন্ধন তৈরি করতেছে। এই একযোজী পরমাণুগুলো আমাদের কি করতে হবে? এর সাথে যুক্ত করতে হবে একটা বন্ধন ভাঙার জন্য। তাহলে একটি বন্ধন ভাঙার জন্য আমাদের একযোজী, এখানে যেমন Cl2 যুক্ত করতে পারি, আবার এখানে হাইড্রোজেন যুক্ত করতে পারি, আবার Br2 যুক্ত করতে পারি, এখানে I2 যুক্ত করতে পারি, মানে একটি বন্ধন ভাঙার জন্য। কয়টি? একটি বন্ধন ভাঙার জন্য। তবে হাইড্রোজেন দিয়ে আমাদের হচ্ছে সব খেলা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখেন আমাদের বন্ধন আছে কয়টি? এখানে আমাদের বন্ধন থাকবে অ্যালকাইনের মধ্যে কার্বন কার্বন তিনটি বন্ধন। কয়টি বন্ধন? তিনটি বন্ধন। এই একটি বন্ধনকে ভাঙার জন্য আমাদের হাইড্রোজেন দরকার কয়টি বলুন তো? একটি বন্ধনকে ভাঙার জন্য হাইড্রোজেন দরকার কিন্তু আমাদের দুইটি। কয়টি হাইড্রোজেন? দুইটি। কেন? এই বন্ধনটার মধ্যে ইলেকট্রন আছে কয়টি? দুইটি। এই দুইটি ইলেকট্রনকে বা এই বন্ধনটিকে ভাঙানোর জন্য আমার হাইড্রোজেন পরমাণু লাগবে দুইটি। তাহলে এখানে সেই জন্য আমরা হাইড্রোজেন পরমাণু যোগ করব কয়টি? দুইটি। এই দুইটা হাইড্রোজেন পরমাণু যোগ করলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এই বন্ধনটা ভেঙে ফেলে আমরা পেয়ে যাব কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যে কোনো একটা যৌগ।
প্লাস কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত, তো যে কোনো একটা যৌগ পেয়ে যাব, ঠিক আছে। তো এখন যদি আমরা এখানে লিখি যে C3, এটার সংকেতটা কি, অ্যালকাইনের সংকেত হচ্ছে CnH2n-2, এটা অ্যালকাইনের সংকেত। এখান থেকে যে দুইটি হাইড্রোজেন যোগ করি, তাহলে এখানে দেখেন, খেয়াল করেন, CnH2n-2 এর সাথে আমি দুইটি হাইড্রোজেন যোগ করলাম, তাহলে -2 + 2 কাটা গিয়ে -2 + 2 কাটা গিয়ে কি পড়ে থাকে, CnH2n পড়ে থাকে। তাহলে এবার আমরা কি করব, এই নিকেল প্রভাবকের উপস্থিতিতে দিলাম, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিয়ে দিলাম, তাহলে এখানে আমাদের পড়ে থাকতেছে CnH2n। এই CnH2n কার সাধারণ সংকেত, অ্যালকিনের সাধারণ সংকেত। আর CnH2n-2 কার সাধারণ সংকেত, অ্যালকাইনের সাধারণ সংকেত। তাহলে অ্যালকাইন থেকে 1 মোল হাইড্রোজেন পরমাণু যুক্ত করে আমরা কি পাইলাম, আমরা কিন্তু অ্যালকিন পাইলাম। এখন যদি এখানে বলি C3, তাহলে এখানে যত লিখবো তার কত গুণ, দ্বিগুণ থেকে 2, তাহলে 3 2 × 2 × 3 2 × 3 -2, 3 দুগুণ 6, C3 3 দুগুণ 6, 6 থেকে 2 বাদ দিলে আমাদের কি হয়ে যাচ্ছে, C3H4, বুঝতে পারছি, C3H4। তার মানে এখানে কি বুঝলাম আমরা, এখানে আমরা কি বুঝতেছি, C3H4, দ্যাটস মিন এটার নাম কি, প্রোপাইন। কি নাম, প্রোপাইন। এই প্রোপাইনকে যদি আমরা দুইটা হাইড্রোজেন যুক্ত করি প্রোপাইনের সাথে, এবং প্রভাবক হিসেবে যদি নিকেল নেই, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে দেই, তাহলে কি পাবো, C3H6 পেয়ে যাব, যেটা হয়ে গেল আমাদের প্রোপিন। কি হয়ে গেল, প্রোপিন। তাহলে প্রোপাইন থেকে কি পেলাম, প্রোপিন। সেম একইভাবে যদি আমি এখানে C4, তাহলে 4 দুগুণ 8, 8 থেকে 2 বাদ দিলে আমরা পাওয়া যাব 6, মানে C4H6 প্লাস এখানে যে দুইটি হাইড্রোজেন, এখানে যা আছে থাকবে, তাহলে আমরা পেয়ে যাব কত, আমরা পেয়ে যাচ্ছি C4H কত 6, আর 2 যোগ করলে কত 8, তাহলে এটা হয়ে যাবে বিউটিন। তাহলে আমরা এটা কি পেলাম, বিউটিন, আর এটা আমরা কি পাচ্ছি, বিউটাইন। তাহলে এইভাবে, তাহলে এরকম যদি বলি, প্রোপাইন থেকে যেমন প্রোপিন পাইলাম, বিউটাইন থেকে বিউটিন পাচ্ছি, পেন্টাইন থেকে পেন্টিন, হেক্সাইন থেকে হেক্সিন, হেপটাইন থেকে হেপটিন, অকটাইন থেকে অকটিন, ননাইন থেকে ননিন, এবং ডেকাইন থেকে পাবো হলো ডেকিন। আলহামদুলিল্লাহ আমরা এটা বুঝতে পেরেছি। এই যে আমরা অ্যালকাইল, অর্থাৎ অ্যালকাইন থেকে আমরা কিভাবে একটা অ্যালকিনকে খুব সহজেই প্রস্তুত করতে পারি। আমরা কিন্তু প্রভাবক চেঞ্জ করেও আমরা এইগুলো প্রস্তুত করতে পারবো, প্রভাবক চেঞ্জ করে। যেমন আমি যদি এখানে আরেকটা দেখাই আপনাদেরকে, প্রভাবক চেঞ্জ করি, অ্যালকাইন আছে, হাইড্রোজেন আছে থাকবে, এখানে একটু প্রভাবক চেঞ্জ করব, লেড, পিবি, লেড প্রভাবক, আর একটা হলো ক্যালসিয়াম কার্বনেট। এই প্রভাবকের উপস্থিতিতে আমরা অ্যালকাইনকে আংশিক, মানে হাইড্রোজেনের সাহায্যে আংশিক বিজারিত করব, আংশিক বিজারিত করে আমরা অ্যালকিন উৎপন্ন করতে পারবো। যেমন এই প্রভাবকের উপস্থিতি, তখন আমাকে বর্ণনাটা লিখতে হবে লেড ক্যালসিয়াম কার্বনেট। আমরা বর্ণনা লিখবো কি, লেড ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতিতে অ্যালকাইন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যালকিন উৎপন্ন করে। ঠিক এখানে একইভাবে C3 3 দুগুণ 6, 6 থেকে 2 বাদ দিলে 4, C3H4H2 প্রভাবক হিসেবে কাকে নিলাম, লেড, আর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এর উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়াটি কমপ্লিট করি বা সম্পূর্ণ করি, তাহলে আমরা এখানে আছে প্রোপাইন, পাবো হচ্ছে প্রোপিন, C3H কত 6, প্রোপিন, কারণ এখানে দুইটা হাইড্রোজেন এর সাথে যুক্ত হবে, লেড। আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। সেই সাথে এটা আমরা আরো একটি প্রভাবক চেঞ্জ করি দিয়ে একটা করতে পারি, যেমন এই প্রভাবকের উপস্থিতিতে এই বিক্রিয়াটা করতে পারি। মনে রাখবেন আরো একটি প্রভাবক চেঞ্জ, আমরা লেড এবং হচ্ছে কি, আমরা আরেকটা প্রভাবক অ্যাড করতে পারি এখানে, লেডের সাথে আমরা সিলিকাজেল প্রভাবক, এখানে লেড পিবি, আর একটা হলো সিলিকাজেল প্রভাবক, সিলিকাজেল। এই সিলিকাজেল প্রভাবক কিন্তু এখানে তাপমাত্রা তখন দেওয়া লাগবে হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কত
200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই প্রভাব এই বিক্রিয়াটি সম্পূর্ণ করলেও আমরা কি পাবো? অ্যালকিন পাবো। এগুলো আপনাদের মনে রাখতে হবে। অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যোগ, অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যোগ, কিন্তু প্রভাবক হিসেবে নিলাম লেড এবং সিলিকাজেল। লেড এই সিলিকাজেল প্রভাবকের উপস্থিতিতে এখানে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে এবং অ্যালকাইনকে আংশিক বিজারিত করে আমরা কি পাবো? আমরা কিন্তু অ্যালকিন পেয়ে যাব। ঠিক আছে, তো এখানেও ঠিক একইভাবে যদি লিখি C4 4 দুগুণ 8, 8 থেকে 2 বাদ দিলে আমরা পাবো 6, C4H6 প্লাস হাইড্রোজেন, এখানে প্রভাবক হিসেবে কি নিলাম? Pb, আর হলো সিলিকাজেল। কি প্রভাবক? সিলিকাজেল। এই প্রভাবকের উপস্থিতিতে যদি বিক্রিয়াটি আমি, কিন্তু তাপমাত্রা কত লাগবে? 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই বিক্রিয়াটি সম্পূর্ণ করলে আমরা কি পাবো? আমরা কিন্তু অ্যালকিন পাবো। তাহলে এখানে বিউটাইন আছে, কি আছে? বিউটাইন। এই বিউটাইনকে হাইড্রোজেনের সাথে যুক্ত করে কি পাবো? বিউটেন পাবো, C4H8 পাবো। তাহলে বিউটাইনকে হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন জাস্ট এর সাথে যুক্ত হবে, আছে 6টা, যোগ করে হবে 8টা, আছে 6টি, যোগ করে হবে 8টি। তার মানে কি পেলাম? বিউটাইন থেকে আমরা কিন্তু বিউটিন পেলাম। ঠিক আছে, তো আমরা অ্যালকিন প্রস্তুতির একটি প্রক্রিয়া শিখলাম মাত্র, অ্যালকাইন থেকে অ্যালকিন কিভাবে প্রস্তুত করা যায়। এবার আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে, বা এবার আমরা অ্যালকিন প্রস্তুতি করব অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা প্রস্তুত করব কি? আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে প্রস্তুত করব অ্যালকিন। এই অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুতির প্রক্রিয়াটি খুবই সহজ। জাস্ট আমাদের একটু মনে রাখতে হবে কি কি? অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল বলতে কি বোঝায়? এই অ্যালকাইল আমাদের একটা কার্যকরী মূলক, সেটার সংকেত CnH2n+1 আর একটা হাত। ঠিক আছে, মানে অ্যালকিন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে আমরা যে যৌগটি আমরা পাই সেটা হচ্ছে অ্যালকাইল। অ্যালকিন থেকে, যেমন অ্যালকিনের সংকেত ছিল CnH2n+2, এটা অ্যালকিনের সংকেত ছিল। এখান থেকে মাইনাস করলাম, একটি হাইড্রোজেন অপসারণ করলে আমরা যে যৌগটি পাই, তাহলে আমরা কোনো একটা অ্যালকিন, মানে কোনো একটা অ্যালকেন থেকে আমরা যদি একটি হাইড্রোজেন অপসারণ করি, তাহলে কার্বনের একটা যোজনী বা কার্বনের একটি হাত কমে যাবে। আমরা যদি 2টি হাইড্রোজেন অপসারণ করি, তাহলে কার্বনের 2টি হাত কমে যাবে। আমরা যদি 3টি হাইড্রোজেন অপসারণ করি, কার্বনের 3টি হাত কমে যাবে। তাহলে আমরা অপসারণ করতেছি একটি হাত, তাহলে এটা হচ্ছিল আমাদের অ্যালকেন। তাহলে অ্যালকেনের একটি হাত মানে একটি হাইড্রোজেন অপসারণ করা, মানে একটি হাত কি হবে? একটি হাত আমাদের বের হয়ে যাবে। তো এখন কি করব? CnH2n+1, আর এখানে কি পেলাম? আমরা একটা হাত পেলাম। এই তো এই মূলকটা, এইটাকে আমরা বলি অ্যালকাইল মূলক। কি বলি? অ্যালকাইল মূলক। একটা হাত CnH2n+1, যেটাকে একটা হাত এইভাবে আর দিতে পারি, এটাকে আমরা বলি কি মূলক? অ্যালকাইল মূলক। এবার আসেন, এই অ্যালকাইল মূলকের সাথে আমরা যদি বলি যেটা একটা অ্যালকাইল মূলক, এর সাথে হ্যালোজেন গ্রুপের যে কোনো মৌল যদি যুক্ত করি, তখন এটা হয়ে যাবে অ্যালকাইল হ্যালাইড। হ্যালোজেন গ্রুপের যে কোনো মৌল, এখানে ক্লোরিন যুক্ত করতে পারি, এখানে ব্রোমিন যুক্ত করতে পারি, এখানে আয়োডিন যুক্ত করতে পারি, কারণ এখানে বি আর আয়োডিন ফ্লোরিন যুক্ত করতে পারি। এগুলো হচ্ছে আমার হ্যালোজেন গ্রুপের মৌল। তাহলে হ্যালোজেন গ্রুপের এই মৌলগুলো যুক্ত করলে আমরা পাবো হচ্ছে অ্যালকাইলের সাথে হ্যালোজেন গ্রুপের মৌল যুক্ত করার কারণে যৌগটা হয়ে যাবে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইলের সাথে হ্যালোজেন গ্রুপের মৌল যুক্ত করলে যৌগটি হয়ে যাবে অ্যালকাইল হ্যালাইড। যেমন দেখেন, আমরা যদি লিখি এন এর মান যদি 3 বসাই, C3H7, তার সাথে একটা ক্লোরিন, তাহলে এটার নাম কি? 3টা কার্বন থাকলে প্রোপ, আর একটা টান আমরা প্রোপাইল ক্লোরাইড, বা আমরা নাম হ্যালাইড, এটা প্রোপাইল ক্লোরাইড। তারপর যদি বলি C4H 4 দুগুণ 8 একে 9, এখানে দিলাম Br, তাহলে কি হবে? বিউটাইল ব্রোমাইড। যদি বলি C5
H11 এবং I, তাহলে পেন্টাইল আয়োডাইড, পেন্টাইল আয়োডাইড। যদি বলি C6 6 দুগুণ 12 আর 1 13, আর এখানে দিলাম ক্লোরিন, তাহলে হচ্ছে হেক্সাইল কি ক্লোরাইড। এইভাবে আমাদের অ্যালকাইল হ্যালাইড যৌগ। এবার অ্যালকাইল হ্যালাইড যৌগ আমরা শিখলাম যে অ্যালকাইল হ্যালাইড যৌগের সাথে অ্যালকোহলীয়, তাহলে আমরা কি করব, অ্যালকাইল হ্যালাইড, আলহামদুলিল্লাহ, অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইড এর সাথে আমরা অ্যালকোহলীয় দুইটা জিনিস আছে, একটা কস্টিক সোডা অথবা কস্টিক পটাশ, এই দুইটা যে কোনো একটা নিতে হবে, কস্টিক সোডা অথবা কস্টিক অ্যালকোহলীয়, কস্টিক সোডা বা কস্টিক পটাশ। এবং এখানে কিছু পরিমাণ তাপ দিতে হবে, দিলে আমরা কি পাবো, অ্যালকিন পেয়ে যাব। তাহলে অ্যালকিনকে আমরা এইভাবে উৎপন্ন করতে পারি। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সংকেত আর আমরা লিখলাম X, এটা অ্যালকাইল হ্যালাইড। এটার সাধারণ সংকেত কি, CN H2N+1 একটা হাত এবং X, এটা অ্যালকাইল হ্যালাইড সাধারণ সংকেত। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে কস্টিক সোডা, যদি আমরা কস্টিক সোডা নেই তাহলে এই কস্টিক সোডা হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডকে কস্টিক সোডা বলে, আর কস্টিক পটাশ হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে এইটা দুইটা যে কোনো একটি আমাকে নিতে হবে, সেটা কিন্তু অ্যালকোহলই হতে হবে, তাছাড়া হবে না। সোডিয়াম হাইড্রোক্সাইড যদি নেই, এটা ALC, অ্যালকোহলীয়, ALC। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড পাশাপাশি অ্যালকোহলীয়, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, তাহলে আমরা এটাকে কি বলবো, কস্টিক সোডা। পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, কি বলবো, কস্টিক পটাশ। এটার সাথে আমরা তাপ দেব, কি দেব, তাপ দিলে এখানে যে ব্যাপারটা ঘটবে, এখানে তো একটা X আছে যেটা হ্যালোজেন গ্রুপের মৌল, এই X এর সাথে এই সোডিয়ামের কি করবে, একটা বন্ধন তৈরি করবে, যেটা হবে সোডিয়াম হ্যালাইড। কি হবে, সোডিয়াম X, সোডিয়াম হ্যালাইড। এখন X যে কার্বনের সাথে থাকবে তার আগের কার্বন থেকে, মানে এখান থেকে একটি হাইড্রোজেন বের করবে, সেই হাইড্রোজেন আর এই যে OH এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাহলে এই OH হাইড্রোজেন প্লাস আর OH মাইনাস মিলে তৈরি করবে কি, সুন্দর পানি তৈরি করবে, সুন্দর পানি। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে কাজটা একটু করে দেখব। আচ্ছা, তাহলে এবার আমরা সংকেতের মাধ্যমে দেখি। C3H7 আর একটা নিলাম ক্লোরিন, তাহলে ক্লোরাইড, এটার নাম কি, এটার নাম হচ্ছে প্রোপাইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে প্রোপাইল ক্লোরাইড। এই প্রোপাইল ক্লোরাইডকে অ্যালকোহলীয়, মানে কস্টিক সোডা বা কস্টিক পটাশ, তাহলে আমি কস্টিক সোডা নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ALC, মানে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে যদি আমরা প্রোপাইল ক্লোরাইডকে বিক্রিয়া করি, সামান্য তাপ দেই এখানে, তাহলে কি হবে দেখেন, এই ক্লোরিন এবং এই সোডিয়াম মিলে তৈরি করবে কি, সোডিয়াম ক্লোরাইড। ওকে ফাইন। আর এখান থেকে একটি হাইড্রোজেন বের করে নেবে, কয়টি, একটি, তাহলে আছে 7টি হাইড্রোজেন, বের করে নিবে একটি হাইড্রোজেন, এই একটি হাইড্রোজেন আর এখান থেকে যে OH আছে এইটা মিলে তৈরি করবে হচ্ছে পানি, কি তৈরি করবে, H2O, পানি তৈরি করবে। ঠিক আছে, আর এখানে দেখেন এখন কি পড়ে থাকে, এখানে কিন্তু আগে ছিল 7টি হাইড্রোজেন, এখন হচ্ছে 6টি হাইড্রোজেন, কারণ একটি হাইড্রোজেন কি মাইনাস হয়ে গেছে। তাহলে 7টি হাইড্রোজেন থেকে যদি একটি হাইড্রোজেনকে অপসারণ করি, তাহলে আমরা কি পাবো, C3H6। তাহলে এই C3H6 যৌগটার নাম হলো প্রোপিন। কি নাম, প্রোপিন। তাহলে এইভাবে আমরা যৌগটির নামকরণ করতে পারি। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে
ক্লোরিন এবং সোডিয়াম মিলে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড আর OH, আর এখান থেকে একটা হাইড্রোজেন বের করে হাইড্রোজেন আর OH মিলে তৈরি করবে পানি। আর এখানে যা থাকবে তাই লিখে দেবো। যদি এখানে প্রোপাইল ক্লোরাইড হয় তাহলে তৈরি করবে প্রোপিন, বিউটাইল ক্লোরাইড হলে তৈরি করবে বিউটিন, হেক্সাইল ক্লোরাইড হলে তৈরি করবে হেক্সিন, পেন্টাইল ক্লোরাইড হলে তৈরি করবে পেন্টিন। আমরা বুঝতে পারলাম। এখন এটাকে আমরা একটু গাঠনিক সংকেতের মাধ্যমে একটু চেনার চেষ্টা করি। এখানে কার্বন আছে কয়টি বলেন তো? তিনটি। একটি, দুইটি, তিনটি। তিনটি কার্বন, যে কোনো একটি কার্বনের মাথায় আমরা এইভাবে একটা ক্লোরিন দিয়ে দেব। এখানে হাইড্রোজেন লাগবে দুইটি, এখানে হাইড্রোজেন দুইটি লাগবে, আর এই জায়গাতে হাইড্রোজেন লাগবে কিন্তু তিনটি। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল হাইড্রোজেন এখানে কয়টি আছে? 7টি। তাহলে 3টি, 2টি, 5টি, 5টি আর 2টি, 7টি হাইড্রোজেন আছে। তাহলে এর সাথে আমরা কি যোগ করব? সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। সেটা কিন্তু অ্যালকোহলীয়, মানে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডকে যোগ করতেছি। তাহলে যোগ করলে আমরা কি পাবো? এখানে একে তাপ দেব। অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডকে যোগ করে আমরা কি করব? একে তাপ দেব। দিলে আমরা কি পাবো? খেয়াল করেন, এই সোডিয়াম এবং এই ক্লোরিন, এই সোডিয়াম আর এই ক্লোরিন মিলে কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড। সুন্দরভাবে আমরা এখানে লিখে দিলাম সোডিয়াম ক্লোরাইড। ওকে, ফাইন। এই ক্লোরিন যে কার্বনের মধ্যে থাকবে সেই কার্বনের সামনের কার্বন অথবা সেই কার্বনের পিছনের কার্বন থেকে একটি হাইড্রোজেনকে অপসারণ করে দেবে। তবে তুমি যে কার্বন থেকে হাইড্রোজেনকে অপসারণ করবা, তুমি ওই জায়গাতে একটা দ্বিবন্ধন যুক্ত করে দেবা। ঠিক আছে, তো এখানে যদি এই কার্বন থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করি, তাহলে এখানে একটা দ্বিবন্ধন যুক্ত করে দেব। তবে আমাদের জন্য যেটা ভালো হবে, যেটা আমি বলি, যে ক্লোরিন যেখানে থাকবে ঠিক তার সামনের বা পিছনের কার্বন থেকে একটি হাইড্রোজেনকে অপসারণ করলে আমরা যৌগটি কি পাচ্ছি দেখেন। এখান থেকে যদি একটা হাইড্রোজেনকে বাইর করে নেই, তাহলে বের করে নিলে থাকবে কয়টি বলেন তো? এই আছে 2টি হাইড্রোজেন, একটি বের করে নিলে কয়টি থাকবে? আমি এই জায়গায় লিখতেছি, বের করে নিলে থাকবে হচ্ছে CH3। তাহলে 2টির মধ্যে থেকে একটি হাইড্রোজেন চলে গেলে থাকবে কি? CH থাকবে, আর এই পাশে থাকতেছে আমাদের CH2। আর এখানে কি ছিল? ক্লোরিন আর সোডিয়াম মিলে সোডিয়াম ক্লোরাইড। তাহলে দেখেন তো, এই জায়গাতে একটা দ্বিবন্ধন দিলে পুরো যৌগটা আমার ঠিকঠাক হয়ে যাচ্ছে কিনা? এটার নামে তো প্রোপিন। এটার নাম কি? প্রোপিন। আর এই যে হাইড্রোজেনটা আমি এখান থেকে বাইর করলাম, আর এখানে তো আমাদের কি ছিল? OH ছিল। এই হাইড্রোজেন আর এই OH মিলে তৈরি করবে কি বলেন তো? পানি তৈরি করবে। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেলাম? এবার আমরা একটা প্রোপাইল ক্লোরাইড থেকে আমরা কিন্তু প্রোপিন উৎপন্ন করতে পারলাম। ঠিক আছে, আমরা এখন আরেকটি প্রস্তুতি শিখব, সেটা হচ্ছে নিরোধক। মানে নিরোধক কি কি হতে পারে, সে নিরোধকের সাহায্যে আমরা অ্যালকিন প্রস্তুত করব। নিরোধক মানে পানি অপসারণ করা। তো আপনারা শুধু জানেন যে নিরোধক বলতে পানি অপসারণ করা। শুধু গাঢ় সালফিউরিক অ্যাসিড সম্পর্কে আপনারা একটু জানেন যে গাঢ় H2SO4 এটা হচ্ছে নিরোধক। শুধু গাঢ় সালফিউরিক অ্যাসিডের নিরোধক না, এটা ছাড়াও আমাদের আরও নিরোধক আছে। H3EO4 একটা নিরোধক। এছাড়াও আমাদের আছে অ্যালুমিনা, Al2O3 এটা একটা নিরোধক। তো আমরা যেরকম নিরোধক নেব তার জন্য আমাদের তাপমাত্রাটাও একটু ভিন্ন ভিন্ন লাগবে। আমাদের তাপমাত্রাগুলো কি হবে? একটু ভিন্ন ভিন্ন লাগবে। আমরা যদি সালফিউরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড নেই, তাহলে এটার জন্য আমাদের তাপমাত্রা লাগবে হচ্ছে 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কিন্তু আপনাদের বইয়ের মধ্যে এই তাপমাত্রাগুলো ইন্ডিকেট করে দেওয়া নেই। অ্যালুমিনিয়ামের জন্য লাগবে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি আমরা এই এই নিরোধকের সাহায্যে আমরা কাজ করি, তাহলে আমাদের এই তাপমাত্রাগুলোর প্রয়োজন আছে। ঠিক আছে, এবং সেই সাথে আমরা যদি এখানে সালফিউরিক অ্যাসিড নেই, তাহলে এর জন্য তাপমাত্রা লাগবে হচ্ছে 160 ডিগ্রি সেলসিয়াস থেকে 170 ডিগ্রি সেলসিয়াস। 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস। তো আপনাদের পাঠ্য বইয়ের মধ্যে অ্যালকিন প্রস্তুতির আরেকটি ধাপ সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে নিরোধক। নিরোধক কি? নিরোধকের কাজ হলো পানি অপসারণ করা। কোন একটি যৌগ থেকে পানি অপসারণ করা হচ্ছে নিরোধকের কাজ।
তাহলে নিরোধক কি কি হতে পারে, যেমন নিরোধক সম্পর্কে আমরা একটু জানি, গাঢ় সালফিউরিক অ্যাসিড এটা একটা নিরোধক, আবার ফসফরিক অ্যাসিড নিরোধক, এবং অ্যালুমিনা এটাও একটি নিরোধক। তাহলে আমরা এই নিরোধকের উপস্থিতিতে মানে অ্যালকোহল জাতীয় যে কোনো একটা যৌগকে নিরোধকের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া সম্পূর্ণ করি, তাহলে অ্যালকোহল থেকে এখানে OH আছে, আর এর কাজ হচ্ছে পানি অপসারণ করা, অ্যালকোহল থেকে পানি অপসারণ করা। আমরা যদি একটা বিক্রিয়া দেখি, যেমন আমি এখানে লিখবো কি যে অ্যালকোহল, তাহলে অ্যালকোহল জাতীয় যে কোনো যৌগ প্লাস নিরোধক, এই নিরোধক কি করবে, নিরোধকের কাজ হলো পানি বের করা বা পানি অপসারণ করা, এটা হলো নিরোধকের কাজ। তাহলে এই অ্যালকোহল থেকে যদি পানি অপসারণ করা হয়, তাহলে আমরা কি পাবো, অ্যালকিন পাবো। অ্যালকোহল থেকে পানি অপসারণ করা হলে কি পাবো, অ্যালকিন পাবো। খেয়াল করেন, আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন, যে কোনো একটা অ্যালকোহল সাধারণ সংকেত CnH2n+1 আর একটা OH, এটা হলো আমাদের অ্যালকোহল। এই অ্যালকোহলের সাথে যদি আমরা এখানে নিরোধক নেই, তাহলে এই OH কি করবে, অ্যালকোহল থেকে OH সাথে হাইড্রোজেন নিয়ে পানি অপসারণ করবে। পানি অপসারণ করলেই আমরা পাবো অ্যালকিন। পানি অপসারণ করলে আমরা কি পাবো, অ্যালকিন পেয়ে যাব। যেমন n এর মান যদি আমরা এখানে 3 বসাই, C3H কত, 3 × 6 আর 1 = 7, C3H5 আর OH। এই যৌগটির নাম কি, অ্যালকোহল জাতীয় একটা যৌগ, নাম প্রোপানল। যৌগটির নাম কি, প্রোপানল। এই প্রোপানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড, মানে শুধু গাঢ় সালফিউরিক অ্যাসিডে নয়, ফসফরিক অ্যাসিড অথবা অ্যালুমিনা এটার উপস্থিতিতে বিক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। যদি আমি এখানে H3PO4 নেই, তাহলে তাপমাত্রা 230 ডিগ্রি সেলসিয়াস লাগবে। তোমাদের বই এই তাপমাত্রাগুলো ইন্ডিকেট করে দেওয়া নেই, কিন্তু তাপমাত্রাগুলো একটু মেমোরাইজ করবে, ভালো হবে। যদি দেই, তাহলে এই গাঢ় নিরোধকের কাজ পানি অপসারণ করা, এখান থেকে পানি অপসারণ করবে। দেখেন ভালোভাবে খেয়াল করেন, এখানে তো আছে OH, কি আছে, OH, আর কি হলে পানি হতে পারবে, এখানে আছে হাইড্রোজেন 60টি, তো এখান থেকে একটি হাইড্রোজেন বের করে নাও। একটি হাইড্রোজেন বের করে নিলে OH এর সাথে যুক্ত হয়ে H2O পানি উৎপন্ন করতে পারবে। OH এর সাথে যুক্ত হয়ে H2O পানি উৎপন্ন করতে পারবে। তাহলে এখন আমি কি লিখতে পারবো, C3, এখান থেকে তো 7টা হাইড্রোজেনের মধ্যে থেকে একটা চলে গেছে, তাহলে কি থাকে, C3H6 থাকে, প্লাস আর OH, আর এই তো হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন বের করে নিলাম, OH আর এই হাইড্রোজেন মিলে তৈরি করলো পানি, H2O। আমরা খুব সহজেই বিক্রিয়াটি বুঝতে পারলাম। এখন এই বিক্রিয়াটিকে যদি আমরা একটু গাঠনিক সংকেতের মাধ্যমে দেখার চেষ্টা করি, কার্বন হচ্ছে এখানে কয়টি বলে, কার্বন কয়টি, 3টি। তাহলে OH যে কোনো একটি জায়গায় থাকতে পারে, এখানে OH থাকতে পারে, আবার এই জায়গাতে যে কোনো একটি জায়গায় OH থাকতে পারে। তাহলে এখানে দিলাম 3, এখানে দিলাম হচ্ছে 2, ওকে ফাইন। আর এখানে গাঢ় নিরোধক, যে কোনো নিরোধক, আমি যদি অ্যালুমিনা নেই, Al2O3, এটা একটা অ্যালুমিনা, এটা নিরোধক। এই নিরোধক কত, 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা বিক্রিয়াটি সম্পূর্ণ করি, তাহলে এটা তো নিরোধক। এটা কি নিরোধক, নিরোধকের কাজ কি, পানি অপসারণ করা। তাহলে পানি অপসারণ করবে, যেখানে OH আছে ঠিক তার আগের কার্বন থেকে অথবা ঠিক তার পরের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে বের করে নেবেন। তাহলে একটা হাইড্রোজেনকে যদি বের করে নেন, তাহলে কি পাবেন, এখান থেকে হাইড্রোজেন যদি একটা বের করেন, তাহলে একটা হাইড্রোজেনের ঘাটতি হয়ে যাবে CH3, একটা হাইড্রোজেনের ঘাটতি CH, আর এখানে CH2, এই ঘাটতিটি এখানে CH, এখানে 2 ছিল। তাহলে কি করলে ঘাটতিটি ফিল আপ হবে, এইভাবে একটি দ্বিবন্ধন দিলে। তাহলে দেখেন এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, একটা 4টা, ঠিক আছে, এই কার্বনের সাথে একটা 2টা 3টা হাইড্রোজেন, 4টা 2টা 4টা, ঠিক আছে। তাহলে এটার নাম হয়ে গেল কি, প্রোপিন। এটার নাম কি হয়ে গেল, প্রোপিন। তাহলে এইভাবে আমরা এখানে নিরোধক যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাহায্যে আমরা বিক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবো। তাহলে এটার নাম হচ্ছে প্রোপাইল, এটার নাম প্রোপানল। প্রোপানল থেকে আমরা কিন্তু প্রোপিন পাইলাম, প্রোপানল থেকে কি পাইলাম, প্রোপিন পাইলাম।
এভাবে যে কোনো একটি এনের এনের মান যে কোনো একটা বসান না কেন আপনারা এইভাবে খুব সহজে আপনারা অ্যালকিন তৈরি করতে পারবেন। এনের মান যে কোনো একটি, এনের মান যদি 9 বসান তাহলে C9 9 দুগুণে 18 এক কত 19, আর একটা কি পাবো OH, তাহলে যৌগটার নাম হলো ননা ননানল। ঠিক আছে, যৌগটার নাম কি ননানল। তাহলে এখান থেকে একটা নিরোধক, নিরোধক হিসেবে আমরা নিতে পারি গাঢ় সালফিউরিক অ্যাসিডে নিলাম এবার গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4। এই গাঢ় সালফিউরিক অ্যাসিড পাশাপাশি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বিক্রিয়াটি সম্পূর্ণ করি তাহলে OH কি করবে, ও আর বসে থাকবে না, সে সামনের একটি হাইড্রোজেন থেকে নিবে। OH সামনের একটি হাইড্রোজেনকে নিয়ে এখানে কি তৈরি করবে C9H18 তৈরি করবে, আর সাথে সাথে কি তৈরি করে ফেলবে, একটি পানি তৈরি করে ফেলবে। ঠিক আছে, ননানল থেকে আমরা কি পাবো, ননিন পাবো, ননিন ননিন, তাহলে ননানল থেকে কি পাবো, ননিন পাবো। তাহলে এইভাবে আমরা বিক্রিয়াগুলো কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। তাহলে ফাইনালি আমরা যদি একটু রিভিউ টানি যে অ্যালকিনটা কোথায় কোথায় থেকে উৎপন্ন করতে পারলাম, আমি যদি একবার রিভিউ টানি শেষ করে দিই আজকের ভিডিওটি। অ্যালকিন আমি কোথায় কোথায় থেকে উৎপন্ন করতে পারলাম, অ্যালকিন আরও একটি আছে, মানে বৃহৎ বৃহৎ অ্যালকেন থেকে আমরা একটা অ্যালকিন উৎপন্ন করতে হবে, বৃহৎ অ্যালকেন, বড় অ্যালকেন। যেমন আমি নিলাম হচ্ছে কি 10 C10, এখানে লিখলাম 22, এটা মানে কার্বনের বড় শাখা বা বড় শিকল বিশিষ্ট বৃহৎ অ্যালকেন থেকে আমরা অ্যালকিন উৎপন্ন করতে পারবো। তো একে ভেঙে আমি এইভাবে করতে পারি, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যালকিন বা অ্যালকেন উৎপন্ন করতে পারবো ইচ্ছা। তো আমি আবারও বলতেছি, বৃহৎ অ্যালকেন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যালকিন এবং হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যালকিন উৎপন্ন করতে পারবো, বৃহৎ অ্যালকিন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যালকেন এবং অ্যালকিন উৎপন্ন করতে পারবো। আচ্ছা, এখানে যদি আমি 3 কার্বন একটি অ্যালকিন বানাই C3H6, ওকে ফাইন, 3 কার্বনে একটি অ্যালকিন, নাম দিলাম হচ্ছে কি প্রোপিন, প্রোপিন। আর এখানে কার্বন তো আছে এখানে কয়টি, 10টি, তার মধ্যে 3টা দিয়ে আমি একটা অ্যালকিন বানালাম। তারপরে এখানে কয়টি হবে বলেন তো, 60টি, C7 আর হাইড্রোজেন এখানে 22টা, 22টার মধ্যে হাইড্রোজেন গেছে কয়টি বলেন তো, 7 দুগুণ 14, 14 15 16, এখানে থাকবে 16। ঠিক আছে, এবার দেখেন হিসাব করে দেখেন 16 আর 6 যোগ করলে কত হচ্ছে 22। তাহলে কার্বন এখানে আছে 3টা আর 7টা 10টি কার্বন এবং হাইড্রোজেন কিন্তু 22। তাহলে এখানে এটাকে বৃহৎ মানে বৃহৎ একটা অ্যালকেন, বৃহৎ অ্যালকেন থেকে বৃহত্তম অ্যালকেনকে ভেঙে, বৃহত্তম অ্যালকেনকে ভেঙে ক্ষুদ্রতম অ্যালকিন পাবো, অ্যালকিন প্লাস আর একটা কি পাবো আমরা, অ্যালকেন পাবো, অ্যালকিন প্লাস অ্যালকিন। দেখেন এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম কিন্তু হচ্ছে প্রোপিন, কি নাম, প্রোপিন। আর এই যৌগটার নাম হচ্ছে কি হেপটেন, প্রোপিন আর হলো হেপটেন। এবার আপনারা মনে করতে পারেন যে আপনি যখন প্রোপিন তৈরি করলেন প্রোপিনই হবে, আর কোনো কিছু হতে পারে না? হ্যাঁ পারে, আপনি ইচ্ছা মতো একটা অ্যালকেন থেকে ইচ্ছে মতো একটা অ্যালকিন বানিয়ে নেবেন C10H22। এখান থেকে আপনি কয় কার্বনের, মানে 10-এর বেশি হওয়া যাবে না, 10-এর কম যে কোনো একটি কার্বনে আপনি অ্যালকিন বানিয়ে নেবেন আপনার ইচ্ছে মতো। আমি এখানে নিলাম C5H10, ওকে ফাইন, C5H10, ওকে ফাইন। তার মানে কি হলো, এখানে একটা অ্যালকিন হলো। সে যৌগটির নাম কি, 5টি কার্বন আছে, 5টি কার্বন, তাহলে পেন্টিন, কারণ আমরা আণবিক সংকেত থেকে বুঝলাম 5-এর দ্বিগুণ, 5-এর দ্বিগুণ থাকলে পেন্টিন, 5-এর দ্বিগুণের সাথে 2 যোগ থাকলেই কি পেন্টেন। তার মানে এখানে কি পাবো C5 এবং H কত পাচ্ছি 12। ঠিক আছে, তাহলে এটা পাইলাম পেন্টিন, আর এই যৌগটা এটা হলো কি পেন্টেন, তাহলে এই যৌগটার নাম কি ডেকেন। তার মানে আমরা বড় বড় কার্বন বিশিষ্ট বা বড় অ্যালকেন থেকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অ্যালকিন এবং অ্যালকিন উৎপন্ন করতে পারি। ওকে, অ্যালকিন প্রস্তুতির আরও আমাদের অসংখ্য প্রক্রিয়া আছে, এগুলো আপনারা ইন্টারমিডিয়েটে গিয়ে শিখবেন। তাহলে আমরা এখন যদি একবারে রিভিউটা নিই, অ্যালকাইন থেকে অ্যালকিন, অ্যালকাইন থেকে অ্যালকিন, অ্যালকাইন থেকে অ্যালকিন কিভাবে তৈরি করা, নিকেল প্রবাহকের উপস্থিতি 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করলে যদি আমরা চাপ দেন তাহলে নিঃসন্দেহে অ্যালকিন উৎপন্ন করতে পারবেন, অ্যালকাইন থেকে অ্যালকিন। ওকে ফাইন। তারপরে আমরা অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড বা আমরা যেটাকে বললাম অ্যালকাইল হ্যালাইডের সাথে গাঢ়
কস্টিক সোডা বা কস্টিক পটাশ যোগ করে, অ্যালকাইল হ্যালাইডের সাথে গাঢ় কস্টিক সোডা বা কস্টিক পটাশ যোগ করে সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন বা হ্যালোজেন গ্রুপের যে মৌলগুলো আছে সোডিয়াম পটাশিয়াম, এর সাথে সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড এগুলো তৈরি করবে। আর ওএইচ থেকে আমাদের পানি তৈরি করবে, পাশাপাশি আমাদের অ্যালকিন উৎপন্ন হবে। ঠিক আছে, তারপরে আমরা কি পেলাম যে অ্যালকাইন থেকে অ্যালকিন পাইলাম, আবার মানে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন পাইলাম। এরপরে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকিন, সেটা আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম, ফসফরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, অ্যালুমিনা এর উপস্থিতিতে যদি বিক্রিয়াটি সম্পূর্ণ করি তাহলে কিন্তু আমরা অ্যালকিন উৎপন্ন করতে পারবো। আর বৃহৎ অ্যালকেন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যালকিন এবং অ্যালকেন উৎপন্ন করতে পারি। ঠিক আছে, তো এই যে অ্যালকিন প্রস্তুতির আমরা কয়েকটি ধাপ শিখলাম, এই ধাপ কয়েকটি অবশ্যই আপনারা খাতায় নোট ডাউন করে আমাদের যে সিস্টেম চলতেছে টার্গেট গোল্ডেন এ প্লাস, একটা আমাদের কি আছে ফেসবুক পেজ আছে টার্গেট গোল্ডেন এ প্লাস এসএসসি ম্যাথ অ্যান্ড সায়েন্স, একটি ফেসবুক পেজ আছে, ফেসবুকে গিয়ে সার্চ দিলেও আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, এখানে গিয়ে আপনাদের এই নোটগুলো সাবমিট করতে হবে। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আমরা আরেকটি প্রস্তুতি নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপলোড হচ্ছে, আপনারা যারা এখনো আমাদের এই নিউমেরিক প্রাইভেট প্রোগ্রাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। প্রতিদিনের যে ভিডিওগুলো আপলোড হচ্ছে সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিও আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।